এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের অজানা থাকে। তারেক রহমানের ফেরা নিয়েও কি এমন কিছু ঘটছে যে সাধারণ মানুষ জানতে পারছে না? আমি আসলে যে প্রসঙ্গটা কথাটা বলেছি সেটা হচ্ছে যে 2008-এ, 2009-এ, 2010-এ কি ঘটেছে এটা জানতে আমাদের অনেক সময় লেগেছে। তখন যখন আমরা সাধারণ ভোটার ছিলাম, সাধারণ মানুষ ছিলাম, আমরা সাদা চোখে যা দেখেছি অত সাদা আসলে বিষয়গুলো ছিল না, এবং সময়ের পরিক্রমায় এগুলো সবই জানতে পেরেছে মানুষ, সেই হিসেবে বলা। দ্বিতীয়ত সংকট, হ্যাঁ ডেফিনেটলি একটা খুব বড় ধরনের সংকট তো কেটেছে, বড় ধরনের সংকট মোচন হয়েছে নিঃসন্দেহে। বড় ধরনের সংকট মোচন হয়েছে বলেই মামলাগুলো একটা পর্যায়ে এসেছে, বড় ধরনের সংকট মোচন হয়েছে বলেই এই বাংলাদেশে তারেক রহমানের ফিরে আসার সমস্ত বন্দোবস্ত করা হচ্ছে এবং তিনি যথাসময়ে ফিরবেন। আজকে হ্যাঁ মঞ্জু ভাইয়ের সাথে একটা বিষয় আমি একমত, যে যদি আর একটু ক্লিয়ার করে বলা যায়, দেখুন দলগত একটা সিদ্ধান্ত তো আছেই। একটা জিনিস তিনি যখন বলছেন যে আমি এককভাবে কোনো কিছু করতে পারি না, এটা কিন্তু সত্যি। কারণ আমার সুযোগ হয়েছে খুব কাছে থেকে কেন্দ্রীয় পর্যায়ে পলিসি মেকিং এর জায়গায় তাদের কাজ করতে দেখার, এবং আমি দেখেছি যে এখানে আমাদের সর্বোচ্চ পর্যায়ে যে নীতি নির্ধারণী মানে আছে, মানে সেল আছে বা আমাদের স্থায়ী কমিটি, এখানে কিন্তু অনেক প্রপোজাল, অনেক আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনেক প্রপোজাল কিন্তু ওখানে ডিসকাসড হয় এবং ওখান থেকে হয় পাস হয়, নয় ওটা রিজেক্ট হয়ে যায়। ফলে মোটের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও তো কিন্তু এক ধরনের শঙ্কা আছে, দল হিসেবে শঙ্কা তো আছেই, শঙ্কা আছে, এবং এটাও কিন্তু খুব বড় ধরনের একটা রোল এখানে প্লে করছে। কিন্তু এটাও তো সত্যি যে তার আসার সময় কিন্তু হয়ে গেছে, মানে অলমোস্ট যে কোনো মানে যেমন ধরুন আমরা এখন প্রত্যাশা করছি একদম রাইট টাইম যেটা, এইটা আসলে বলাটা খুব মুশকিল। এটা যদি আপনি আমাকে বলেন যে আপনি কি দিনটা দিতে পারবেন, না আমি দুঃখিত দিন দিতে পারবো না। আরও একটা জিনিস বলি আপনাকে, যে সর্বোচ্চ নিরাপত্তা ঝুঁকি তিনি বহন করছেন, বাংলাদেশে আসলে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা কতটুকু কাভার করতে পারবে, এইটাই আমরা কাজ করছি যেন এমন একটা সময় তিনি আসেন। দেখুন ঝুঁকি তো সব সময় থাকবে, এই উপমহাদেশের রাজনীতি মানেই ঝুঁকি। বাংলাদেশে যারা রাজনীতি করেন এবং যারা দলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এটার কোনো ঝুঁকি না, এটা নিরাপত্তা ঝুঁকি না। আমরা যখন বলি আমরা এক্সটার্নাল নিরাপত্তার কথাই বলি, এটা দেশের ভেতর থেকে হতে পারে, অন্য কিছু হতে পারে। আমি এইটা আপনাকে বলছি যে মঞ্জু ভাই যে আপনার এলাকায় যাচ্ছেন, ক্যাম্পেইন করছেন, উনি একটা নিরাপত্তা ঝুঁকি নিয়ে যান। এই বাংলাদেশে যারাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষের মানে সোলজার কিংবা নেতৃস্থানীয়, তারা কিন্তু সবসময় এক ধরনের ঝুঁকিতে সবসময় থাকেন। কিন্তু বিষয় হলো যে সময়ের আগে ঝুঁকিটা কতটুকু নেওয়া মানে যৌক্তিক, সেটাও কিন্তু বিষয়। আপনি ঝুঁকি যখন নেবেন, ঝুঁকি তো আপনাকে নিতেই হবে। এই বাংলাদেশে যেই দিন আমি আমার এই পর্যায়ে একেবারে বলতে পারেন আমার দলের হিসেবে যদি আপনি ল্যাডার ভিত্তিক পজিশনিং এ যান, আমার পজিশন কিন্তু অনেক নিচে। সেই আমিও যখন আমি রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছি, আমি বহু ঝুঁকি বরণ করেই বা মেনে নিয়েই এটা নিয়েছি। আর আমার সর্বোচ্চ পর্যায়ের নেতাকে নিয়ে যখন আমরা কথা বলছি, আপনি দেখেন তার এই যে ধরেন আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের সম্মানিত মানে চেয়ারপারসনকে নিয়ে যে কথাটা বলছি, তার বয়স হয়েছে, আমি এটা স্বীকার করি, কিন্তু তাকে তো এই জায়গাটা ঠেলে দিয়েছে তার ওই মানে কি বলবো ভয়ঙ্কর ওই যে কারাবাস, যেই কারাগারটা তার জন্য চুজ করা হয়েছিল। এবং আপনি তো জানেন যে এই লিভার সিরোসিস এই ডিজিজটা কিন্তু খুব দীর্ঘমেয়াদী লিভার মানে ড্যামেজের ফল। তার কিন্তু ঠিক স্ক্রিনিং যেটা কারাগারে যাওয়ার আগে, তখন কিন্তু স্ক্রিনিংয়ে তার কিন্তু লিভার নিয়ে কোনো ট্রাবল ছিল না, কিন্তু তিনি বেরিয়ে এসছেন লিভার সিরোসিস নিয়ে। এইটা আপনাদের চোখের সামনে একটা জলজ্যান্ত উদাহরণ যে একজন মানুষ তার জীবনী শক্তি অন্তত 20 বছর তার কাছ থেকে বা 10 বছর কেড়ে নেওয়া হয়েছে। কাজে এই জায়গাটা এগুলো তো আমরা ফেস করছি। আজকে সম্মানিত চেয়ারপারসন হয়তো এবারের সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারতেন, অনেক অ্যাক্টিভ থাকতে পারতেন, এটা হায়াত মওতে নিয়ে কিছু বলার নাই। কিন্তু আমরা তো চোখের সামনে এই কনস্পিরেসি গুলো, এই অন্যায়গুলো হতে দেখেছি। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা মানে আপনাকে আমি বলছি যে ক্যালকুলেশন করা হয় কি জানেন, আপনাকে একটা ঝুঁকি নিতেই হবে, এটা মাস্ট। তাকে নেতা হিসেবে মানুষ আসতেই হবে, নেতৃত্ব দিতেই হবে, তাকে দলকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, নির্বাচন করতে হবে, এবং নির্বাচনের পরে দলের যে অবস্থান সে অনুযায়ী তাদের বাকি কাজ করতে হবে। কিন্তু সেইটা উনি কখন থেকে ওই ঝুঁকিটা যেটা এক্সট্রা, সেইটা কিন্তু এখানে কিন্তু আপনার টালি করে সর্বোচ্চ যেখানে বেনিফিট আর কি, যেই জায়গার সময় যে ঝুঁকিটা নিলে হবে সেটাই করা হচ্ছে। এবং এটা আমার ধারণা মূলত দল একটা বড় ফ্যাক্টর, ডেফিনেটলি একটা ডিসিশন ইয়েতে আছে। কিন্তু আর যে ফ্যাক্টরগুলো নিয়ে কথা উঠেছে ওগুলো নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নেই। একটা প্রশ্ন আজকে পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা করেছেন যে তিনি তার দেশে ফেরা নিয়ে
অন্য কোন দেশের প্রতিবন্ধকতা আছে কিনা এই প্রশ্নটা করছেন। তিনি বলেছেন এই বিষয়টা জানেন না, কিন্তু আপনারা জানেন কিনা? না, দেখুন, কোন দেশের প্রতিবন্ধকতা, কোন দেশ তো প্রতিবন্ধকতা দিতে পারে না। এটা তো মানে আপনি যদি ওপেন ডিপ্লোম্যাসির কথা বলেন, কোন দেশ কি কখনো ওপেন প্রতিবন্ধকতা দিতে পারে? এটা তো ওপেন কোন দেশের প্রতিবন্ধকতা নেই, কোনো কথা কিন্তু এখানে নাইও। এখানে যে কথাটা সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, তিনি পরিষ্কার বলেছেন ষড়যন্ত্রের কথা, তিনি পরিষ্কার বলেছেন আন্ডারগ্রাউন্ডের কথা। এটা হয়তো পরিষ্কার হয়নি, বাট আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যেই প্রতি মুহূর্তে যেই ষড়যন্ত্রগুলো চারপাশে চলমান, সেই ষড়যন্ত্রের, এবার আপনাকে আমি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা সার্টেন টাইমের পরে তিনি কিন্তু তার এই ক্ষমতাটা হস্তান্তর করে চলে যাবেন, এবং এটা কিন্তু ডিসাইডেড। এটা খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এটা আর কন্টিনিউ করতেও আগ্রহী নন। তিনি যদি আরো 5 বছর কন্টিনিউ করতে চাইতেন, তিনিও ইকুয়ালি একটা মানে বড় ধরনের একটা চাপে পড়তেন। এই কারণে আমি আর কারণে না যাই, কিন্তু তিনি তো প্রধান উপদেষ্টা, তার তো একেবারে ম্যাক্সিমাম ক্যাটাগরির সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আছে, যেটা সত্যিকার অর্থে আমরা এখন যেটা চেষ্টা করছি, যেটা বিল্ড আপ করার, যে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসার পরে যেন মোটামুটি ভাবে আমরা রান করতে পারি, সেইটার সাথে এটা আসলে তুলনা হবে না। আমি একটা আসবো পরে আপনার কাছে। মুজিবুর রহমান মঞ্জু, আপা একটা সুন্দর কথা বলেছেন, যে সুন্দর কিনা জানি না। আপনারা নিশ্চয়ই রাজনীতি করেন, নিরাপত্তা ঝুঁকি তো অবশ্যই আছে। আমরা যারা সাংবাদিকতা করি আমাদেরকে বলা হয় যে আপনার ঝুঁকি থাকবে, ঝুঁকি নিয়ে পেশায় আসবেন কিনা আপনি চিন্তা ভাবনা করেন। তো বিষয়টা হচ্ছে নিশ্চয়ই আপনারও ঝুঁকি আছে, আপনি যেহেতু রাজনীতি করেন। আমাদের ইতিহাস তাই বলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক বাহিনী, যারা একটু বিশৃঙ্খল সদস্যদের হাতে শহীদ হয়েছেন, সেইভাবে কীভাবে শেখ মুজিবুর রহমানও হয়েছেন। তো নিরাপত্তার ঝুঁকি কি আসলে মূল কারণ, মানে যে তারেক রহমান না আসা? না, দেখেন, তারেক রহমান কেন আসছেন না বা উনি কখন আসবেন এ ব্যাপারে তো পার্টির পক্ষ থেকে প্রতি মুহূর্তেই আমরা সাংবাদিকেরা যেটা প্রশ্ন করছেন। উনি কিন্তু কিছুদিন আগে আমরা শুনেছি যে নভেম্বর ইজ কামিং, মানে নভেম্বরে উনি আসবেন। এখন আমরা যেতটুকু প্রচারণা শুনছি যে ডিসেম্বরে উনি আসবেন। একটা কথা বিভিন্ন জায়গায় বয়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে নির্বাচনের শিডিউল ঘোষণার পরে উনি দেশে ফিরবেন, হোয়াট এভার ইট ইজ। আমি তো আবারও বলছি, এটা পলিটিক্যাল একটা পার্টির ডিসিশনের ব্যাপার, ওনাদের একটা স্ট্র্যাটেজির ব্যাপার। নিরাপত্তা ঝুঁকি কী আছে না আছে এটা উনি সব কিছু খোলাসা করে বলতেও পারেন, নাও বলতে পারেন। এটা একটা পার্টির নিজস্ব একটা তার মানে আমি বলবো কনফিডেন্সিয়াল ইস্যু থাকতেই পারে। উনি যেহেতু একটা মানে খুবই আলোচিত ব্যক্তিত্ব, ওনার নানা ধরনের ইনফরমেশন থাকতে পারে, এটাকে নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না। কিন্তু জনগণ আপনাকে প্রশ্ন করতে পারবে। আপনি যেহেতু পাবলিক ফিগার, আমাদেরকে প্রতিনিয়ত মানুষ নানা ধরনের প্রশ্ন করে, নানা ধরনের হেনস্থার শিকারও হই। আপা হয়তো কিছুটা কম হন, কারণ উনি কম্পারেটিভলি বেটার পজিশনে আছেন, বা উনি কাউকে অত বেশি হেনস্থা করেন না বলে উনিও কম হেনস্থার শিকার হন। আমরা হয়েছে কি, আমার একটা কথা বিএনপির পক্ষে গেলেই দেখবেন আপনি হিউজ আমাদেরকে শুনতে হয় যে একটা সিটের জন্য এত হয়ে যাচ্ছেন। আবার কোনো একটা কিছু যখন বিএনপির বিপক্ষে যায়, হ্যাঁ, তখন দেখবেন আমি অনেক ধরনের গালিগালাজ শুনি। তা আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি যে ভাই ডানে গেলেও গালি, বামে গেলেও গালি। তো অসুবিধা নাই। আমার কথা হচ্ছে যে এটা রাজনীতিবিদদের অভ্যস্ত হতে হবে। কারণ এটাকে আমরা এক ধরনের ডেমোক্রেটিক প্রকাশ দেখি, যে আমাকে কেউ ইচ্ছা করলে গালি দিতে পারবে, আমি এই স্বাধীনতাটাকে দিতে চাই। সে অশ্লীল দিবে না আমার মন মতো করে গালি দিবে, আপনি আমাকে আপনি কোন ভাষায় আমাকে সমালোচনা করবেন এটা তো আমি আপনাকে শিখিয়ে দিতে পারি না। এটা আমার পছন্দসই সমালোচনা করবেন তা না, যার রুচি যেটা সে সেটা দিবে। এটাকে আমি এখন আমি এই কথাটাই শুধু বলি, সেটা হলো তারেক রহমানের সিকিউরিটি যতক্ষণ পর্যন্ত এদেশের জনগণ এশিওর না করবে, যতক্ষণ পর্যন্ত বিএনপি মনে না করবে যে আমার তারেক রহমানের চাইতে হলো বেশি ঝুঁকি বেগম খালেদা জিয়ার, তো উনি বাংলাদেশে আছেন না। কেন আছেন, কিভাবে আছেন? দেখেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, সারা বাংলাদেশ কনসার্ন। আমি তো মনে করি বেগম খালেদা জিয়ার জীবনের সার্থকতা এর চাইতে বড় কিছু হতেই পারে না। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, আমি সরি টু সে, আমাকে এই ধরনের উদাহরণ শোভন না, তারপরে বলছি, আজকে যদি শেখ হাসিনা এই ধরনের মানে মানে ভয়ানক অসুস্থতার মধ্যে পড়েন, আপনি দেখবেন পিপলের মধ্যে কি সেরকম উদ্বেগ আছে? শেখ হাসিনার কিন্তু একবার একটা মানে রিউমার ছড়িয়েছিল যে ওনার ক্যান্সার হয়েছে, উনি বাঁচবেন না বেশি দিন। মানে খুবই দুঃখজনক বিষয়। কোনো কোনো জায়গায় আমরা দেখেছি বহু লোক সেখানে আলহামদুলিল্লাহ পড়ছে। এটা অনুচিত, যদিও আমি সেটাকে বলছি না। আমি বলছি যে আজকে যদি প্যারালালি আপনি দেখেন, এখন হয়তো কেউ কেউ বলবেন যে এখন তো বিএনপির সুদিন, এখন বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছে, উদ্বেগ। আরে বেগম খালেদা জিয়া যখন দুর্দিন ছিল, যখন বিএনপি পরিচয় দিতেও লোকেরা কুণ্ঠাবোধ করেছে, তখনও বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছে, বহু লোকেরা হাসপাতালে গিয়ে
তার জন্য দোয়া করেছে, তার জায়গায় সেখানে করেছে। সুতরাং এখানে স্পষ্ট কার ইমেজ কেমন, বেগম খালেদা জিয়ার ইমেজ কি, শেখ হাসিনার ইমেজ কি, বাংলাদেশ এটা পরিষ্কার। আমি শুধু এটাই বলতে চাই যে সিকিউরিটি এশিওর করবে দেশের জনগণ। আপনি কখনো গোয়েন্দা সংস্থা নানা রিপোর্ট দিয়ে এই ঝুঁকি আপনি পারবেন না। ঝুঁকির জন্য জনগণের জন্য রাজনীতি করি আমরা, জনগণের কাছেই ঝুঁকির দায়িত্বের জায়গাটা দিতে হবে। আর আমরা তো আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি যদি একটা প্রশ্ন, যদি আমি এটা কামনা করি না, যদি হায়াত মৃত্যু তো আল্লাহর হাতে, বেগম খালেদা জিয়ার যদি কোনো কারণে এক্সচেঞ্জ হয়, বিএনপির ভবিষ্যৎটা আপনি কি যদি বলেন একটু, ভবিষ্যতে কি তারেক রহমান কি লন্ডন থেকে সে কিভাবে নেতৃত্ব দেবে বলে মনে হয়, নাকি আসলে দেশে বিএনপির হাত? বিএনপি একটা রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনৈতিক দল যদি প্রপার ওয়েতে কাজ করে, একটা প্রপার পলিটিক্যাল পার্টি যদি হয়, একটা নেতৃত্ব তো কখনো কাউকে দিয়ে রিপ্লেস হয় না। জিয়াউর রহমানের রিপ্লেসমেন্ট খালেদা জিয়া না, খালেদা জিয়ার রিপ্লেসমেন্ট কখনো তারেক রহমান হবেন না। এটা তারেক রহমান নিজেই বলেছেন আমাকে। ওনাকে আমরা যখন বলি, উনি পার্সোনালি আমার সাথে এটা নিয়ে ওনার সাথে কথা হচ্ছে, উনি বলছে দেখেন আপনারা আমার বাবার সাথে আমার মায়ের সাথে যদি আমাকে চান পাবেন না। আমি জিয়াউর রহমান হতে পারবো না, আমি বেগম খালেদা জিয়া হতে পারবো না। হয়তো আমার অনেক কাজ আমি ওনাদের চাইতে বেটার করতে পারবো না, সেটা ইতিহাস বিচার করবে। বাস্তবতা হচ্ছে কাউকে দিয়ে কারো আসন পূর্ণতা পায় না, কারো পূরণ করা যায় না। আবার আসন তো কখনো শূন্য থাকে না। আপনি দেখেন বিএনপির একজন সেক্রেটারি জেনারেল যারা চলে গেছেন, মান্নান ভূঁইয়ার অ্যাবসেন্সে কাউকে কল্পনা করা যায় নাই। এরপরে হঠাৎ দেখা গেলো যে আপনার দেলোয়ার সাহেব আসার পরে মনে হয়েছে আরে দেলোয়ার সাহেব তো একটা পারফেক্ট লোক। দেলোয়ার সাহেবের মৃত্যুর পরে মনে হয়েছিল কি, এখন দেখেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি তাকে প্রতিমন্ত্রী বানিয়েছিল মাত্র। এখন মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধারে কাছে নাই বিএনপির আরেকজন সেক্রেটারি জেনারেল হওয়ার মতো, এরকম মনে হয় না, মহাসচিব হওয়ার মতো। কিন্তু ইতিহাস বলে যে আপনি শূন্যস্থান পূরণ করার জন্য কেউ না কেউ, নিয়ম, কেউ না কেউকে উনি দাঁড় করিয়ে দেন। ধন্যবাদ।